দর্শক, আমরা আবারও ফিরে এলাম সকালের বাংলাদেশের আয়োজনে। লোপা এবং জুবাইর আপনাদের সাথে আছি। চমৎকার দুজন মানুষ আছেন, চেষ্টা করব। তবে তাদের সাথে পরিচয় করার আগে বেশ কিছু বিষয় আছে আপনাদের জানানো জরুরি। তার মধ্যে অন্যতম হচ্ছে লোপার আমি যে কথাটি মাঝে মাঝেই বলবার চেষ্টা করি, বা আমাদের সকালের আয়োজন থেকে আমরা মাঝে মাঝে যে বিষয়টি আপনাদের জানাবার চেষ্টা করি, বাংলাদেশের তারুণ্য যখন চমৎকার বা দারুণ কিছু করে দেখায়, সত্যিকার অর্থে এক অন্যরকম ভালো লাগে আমাদের ছুঁয়ে যায়। কারণ এই তরুণরাই আমাদের আগামী দিনে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, নেতৃত্বের এমন এক জায়গায় তারা যে বসবে যেখান থেকে ঘুরে তাকালে একটা স্পষ্ট সুন্দর উদাহরণ পাই যে বাংলাদেশকে আর কেউ চাইলেও দাবায় রাখতে পারবে না। একেবারে আমাদের দেশ স্বাধীনের শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি যে তরুণরা কতটা ভূমিকা রেখে আসছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং এখনকার তরুণরাও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কাজ করছে। এবং এরকমই দুজন মানুষকে আজকে আমরা পেয়েছি। স্টুডিওতে আছে অর্ক চক্রবর্তী, নির্বাহী পরিচালক ধ্রুবা, ও সিইও মনের বন্ধু। আপনাদের দুজনকেই শুভ সকাল। শিরোপা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাকেও শুভ সকাল। শিরোপার কাছে যাব, তবে তার আগে একটু আমরা অর্ক ভাইয়ের কাছে আসছি। হ্যাঁ, অবশ্যই শুভ সকাল। আর আসলে আমাদের স্টুডিওতে যে গেস্ট আসেন তাদের শুরুতেই আসলে আমরা একটা প্রশ্ন করি যে সকালটা কিভাবে শুরু হয় এবং কটা নাগাদ শুরু হয়? আমার সকালটা অনেক মানে 6টা নাগাদই আমি উঠে যাই, যদিও রাতে অনেক কাজ করতে হয়, কিন্তু যত তাড়াতাড়ি উঠা যায় ওটা দিনটাকে সুন্দর করে তোলে। তাই একটু দর্শকদের বলে রাখতে চাই, এখানে যে মানুষটিকে দেখছেন চরম উদ্যমী একজন মানুষ। যতই ঠান্ডা ধীরস্থিরভাবে কথা বলুক না কেন, দীর্ঘ 21 বছরের বেশি সময় তিল তিল করে একটি ফাউন্ডেশন তিনি দাঁড় করেছেন, যার কথাই আমরা বলছিলাম, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। একটু শুরুটা জানবো। আমরা শুরু করেছিলাম যখন আমি 7ম শ্রেণীতে পড়ি, অর্থাৎ ক্লাস 7-এর একজন ছাত্র। বেসিক্যালি আমি চোখের সামনে একটা ঘটে যাওয়া শিশু নির্যাতনের ঘটনা আমাদেরকে খুব উদ্বুদ্ধ করে যে আমাদের সামাজিকভাবে একটা পরিবর্তন আনা দরকার। তো আমরা কয়েক বন্ধু মিলে আসলে শুরু করি, এবং শুরুটা হয় একটা শিশু নির্যাতন বিরোধী নাট্য দলের মাধ্যমে। তারপরে তো 21 বছরের পথ চলা, এবং এই 21 বছরে আমরা পৌঁছে গেছি বাংলাদেশের গ্রাম থেকে গ্রামে, এবং বর্তমানে আমরা দেশের বাইরে ভারতেও যাত্রা শুরু করেছি। এই হলো পথ চলা। 21 বছর। আমার বয়সই 21 হয়নি। সপ্তম শ্রেণীর একটা মানে শিশুই বলবো, শিশু, অবশ্যই হ্যাঁ শিশু। তো তার মাথায় আসলে এই জিনিসটা আসলো কিভাবে? মানে এটা একটা বিশাল গল্প, যে গল্পটা তাদের অনুপ্রাণিত করেছে। সাথে পেয়েছিলেন কজনকে? আমরা 3 বন্ধু ছিলাম। তো 3 বন্ধুর মধ্যে 2 জন অলরেডি যার যার কাজে, বাট আমি রয়ে গেছি। মানে যেভাবে হয়েছিল সেই সময়, সেটা আসলে আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। আমাদের মনে হয়েছিল যে আমাদের কিছু করতে হবে। শিশু মনে একটা চরম প্রভাব ফেলে, যে প্রভাবের প্রতিফলন। যদিও আমি বিষয়টা এইভাবে দেখতে চাই, আপনার থাকার ছিল তাই আপনি রয়ে গেছেন। যে দুজনকে আসলে শেষ অবধি আপনি পাননি, তাদের হয়তো ভিন্ন কিছু করবারই ছিল। আপনার কাছে ফিরব, তার আগে একটু আমরা তহিদা শিরোপার কাছে যেতে চাই। শিরোপা, এখানে বসে কিন্তু একজনের গল্প আমরা শুনছিলাম, আপনারও এরকম চমৎকার একটা গল্প আছে। মূলত নামটা শুনলেই গল্পটা জানবার আগ্রহ তৈরি হয়। মনের বন্ধু নামটাই অনেক সুন্দর। কি করে এই মনের বন্ধু, একটু দর্শকদের জানাতে চাই, যদি অনেকে জানে। শুভ সকাল সবাইকে, অনেক শুভেচ্ছা। মনের বন্ধু মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। মনের বন্ধু নামটা শুনলেই মনে হয় যে মানুষের প্রকৃত অর্থের মনের বন্ধু হতে আসলে আমরা চেয়েছি। তাই আমরা 2016 সাল থেকে কাজ শুরু করি, এবং আমরা চাই যে বাংলাদেশ সব মানুষকে যাতে আমরা সঠিকভাবে দ্রুত সহজে মানসিক স্বাস্থ্য সেবা। মার একটা অ্যাকুইট ডিপ্রেশন হয়, এবং সেখান থেকে সেই ডিপ্রেশন থেকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য যে একটা জার্নি, সেই জার্নিটা করতে করতে আসলে আমার মনে হয়েছিল যে এমন একটা প্রতিষ্ঠান যদি থাকতো, বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে মানুষ যে কোনো সমস্যা নিয়ে মনের সমাধান পেতে পারে, সেই জন্যই আসলে মনের বন্ধু করা। এবং সেই জার্নি থেকে আমার মনে হয়েছে যে মানে যে কোনো মানুষেরই অধিকার আছে সুস্থভাবে থাকার, এবং মানসিকভাবে সুস্থতার কতটা প্রয়োজন সেই উপলব্ধি থেকে আসলে মনের বন্ধু করেছি। চমৎকার। একটু বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই জন্যই দিতে চাই, মন নিয়ে যে কথা বলা প্রয়োজন, মনেরও যে মন খারাপ হতে পারে, এরকম মানে প্রাতিষ্ঠানিকভাবে হয়তো এর আগে অনেকে করেননি, বিচ্ছিন্নভাবে অনেকে করেছেন, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আপনারা যে কাজ করছেন চমৎকার। আমরা আসলে যতটা শরীরের দিকে খেয়াল রাখি, ততটা কিন্তু মনের দিকে খেয়াল রাখি না। মনের ব্যাপারে অনেকটাই উদাসীন আমরা। অর্ক, শিরোপার কাছে কথা শুনছিলাম, এরকম 48,000 তরুণ আপনার সাথে কাজ করছে, নিশ্চয়ই এটা আপনাকে অনুপ্রেরণা দেয়। অবশ্যই। আমাদের মধ্যে
ভালো লাগার দিকটা একটু বিশেষভাবে থাকে এই কারণে, কারণ এই 48,000 তরুণকে কিন্তু আপনি মানে এক করতে পারবেন না, কারণ আমরা বিভিন্ন মাইনরিটি গ্রুপগুলোর সাথে কথা বলি, কাজ করি। যেমন আমাদের সাথে সীমান্ত এলাকা, হাওড় এলাকা, এমনকি আমাদের যারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, আমাদের যারা ধর্মীয়ভাবে কিছুটা সংখ্যালঘু, নানাভাবে কিন্তু আমরা কাজ করে থাকি। এবং আমাদের এই তরুণদেরকে নিয়ে আমরা যেটা সবচেয়ে বেশি প্রাধান্য দেই যে শহরের তরুণরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পায়, কিন্তু যারা গ্রামে থাকেন, যারা নাকি প্রত্যন্ত জায়গাগুলোতে থাকেন, তাদের কিন্তু সম্ভাবনা থাকার পরেও খুব একটা কাজ করা হয় না। তো ধ্রুব মানে কি বলবো এটাকে, যে মানসিকতা থেকে শুরু করে তার স্বাবলম্বীকরণ পর্যন্ত যে প্রসেসটা, সেটাই কিন্তু ধ্রুব তারা কাজ করে। এবং আমরা একটা বড় কাজ করি যেটা যে তরুণদের অধিকারের জন্য তাদেরকে নিয়ে ইউথ পার্লামেন্ট আমাদের একটা প্রোগ্রাম হয়। তো সেখানে আমরা একটা চেষ্টা করি যে পলিসি মেকারদের সাথেও যেন তারা তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারে, তারা যেন নতুন নতুন রাস্তা তৈরি করতে পারে। সো ধ্রুব তারা আলটিমেটলি একটা সেতু বন্ধনের কাজ করছে, কথা বলার একটা জায়গা তৈরি করে দিয়েছে। লোপা একটা খুব সুন্দর প্রশ্ন করেছিল আপনাকে, যেটা আমি লোপাকে ইন্টারাপ্ট করেছিলাম, আমি লোপাকে মনে করিয়ে দিতে চাই শুরুর গল্পটা যেটা ওনাদের প্রভাবিত করেছিল। মানে আপনারা 3 বন্ধু মিলে শুরু করেছেন, তো 3 জন থেকে আসলে 48,000, এই যে মানে সংখ্যাটা এত বেশি, এটা হবে একদিনে তো আসলে সম্ভব হয়নি, তিলে তিলে আপনি এটা এগিয়ে নিয়ে গেছেন। এই গল্পটা একটু জানতে চাই। ধ্রুবতারা শুরু করেছিলাম তো 2000 সালে, ব্যাকগ্রাউন্ডে ছিলাম, অর্থাৎ আমি খেলাঘর করতাম, এভাবে বড় হয়েছি। ফলে আমি মানুষের সাথে মিশতে খুব পছন্দ করি এবং আমি গ্রামে ঘোরা যাওয়া সেগুলো আমাকে খুব অনুপ্রাণিত করতো, কারণ আমি দেখতাম যে সমস্যাগুলো কোথায়। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি যে ছোট্ট এলাকায় কাজ করছি সেখানে আমি সীমিত থাকবো না, আমি যুবদের একটা অধিকার আদায় প্ল্যাটফর্মে পরিণত হব, এবং সেটাই কিন্তু করেছি এবং করছি 21 বছর। তো অনেকে সাথে ছিল, অনেকে চলে গেছে, কিন্তু আমি কিন্তু কাজটা থামাইনি। এবং আমি কখনো ওই আশা নিয়েও কাজ করিনি যে কেউ একজন আমাকে করে দিবে, কেউ একজন সাপোর্ট দিতে আসবে। আমার মনে হচ্ছে কাজটা আমার, কারণ এই দেশটা আমার, তো দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে। সেটা নিয়েই কিন্তু আমি জেলার পর জেলায় গেছি, অনেক সমস্যায় পড়েছি, কিন্তু আমি থেমে থাকি নাই, যে কারণে হয়তো এতটুকু আসতে পেরেছি। একটা ব্যক্তিগত জিজ্ঞাসা আছে, এটা হয়তো অনেকে নাও জানবার আগ্রহ পোষণ করতে পারে। অর্ক, যদি শুধুমাত্র করতাম, কারণ ছোটবেলা থেকেই আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা মানে বিভিন্ন জেলায় যারা থাকি বা বড় হয়েছি, আমরা আসলে মানে শহরের মতো সুযোগ সুবিধা পাই না। আমি ছোটবেলা থেকে, আমার পরিবার মুক্তিযুদ্ধের ভিকটিম, সো আমি ছোটবেলা থেকেই যেই জিনিসগুলো দেখে বা জেনে বড় হয়েছে, আমার পরিবার আমাকে যে শিক্ষায় বড় করেছে, সেখানে আসলে আমার অলওয়েজ মনে হয়েছে দেশের জন্য করতে হবে। এবং আমি পড়াশোনার পাশাপাশি সবসময় কিন্তু কোনো না কোনো কাজের মধ্যে ছিলাম। এবং ধ্রুবতারা নিয়ে যেটা আপনি বলছেন, যে ধ্রুবতারা নিয়ে কাজটা সহজ হয়েছে কিন্তু সেই কারণে যে আমার একটা বেসিক ফান্ডামেন্টাল জায়গা ছিল, এবং আমি কিন্তু যেটা বিশ্বাস করেছি কাজ করে গেছি। দেশপ্রেম একটা বিশাল বড় ভূমিকা এখানে রেখেছে। একটু শিরোপার কাছে আমরা যেতে চাই। শিরোপা, এখানে অর্ক কিন্তু বলছিলেন যে বিষয়টি, যে শহরে যারা আমরা বসবাস করি তারা অনেক বেশি, কোনো ডাটা আপনাদের কাছে আছে কিনা মানসিকভাবে দৃঢ়তার দিক থেকে শহর কিংবা গ্রাম কেন্দ্রিক যেই তারুণ্য আছে, কারা বেশি এগিয়ে কারা পিছিয়ে? এগিয়ে পিছিয়ে বলতে চাই না, কিন্তু আমরা মানে গত বছর আমাদের বিশেষ করে এই করোনাকালীন সময়ে যখন আমরা মানসিক স্বাস্থ্য সেবা দিয়েছি, অবশ্যই শহর কেন্দ্রিক মানুষের যেহেতু অ্যাক্সেসিবিলিটিটা বেশি, সহজে হয়তো বুঝতে পারে যে মানসিক সেবাটা নিতে হবে, সেই কারণে হয়তো মানে নেয়ার যারা সেবা নিয়েছে তাদের সংখ্যাটা বেশি। কিন্তু আমরা এও দেখেছি বাংলাদেশে প্রায় 63টা জেলা থেকে কিন্তু আমাদের গত বছর এবং এবছর মিলে আমার সেবা নিয়েছে, সেখানে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। তো সেখান থেকে দেখেছি আসলে যখন যার মনে হয়েছে যে মানসিক স্বাস্থ্য সেবাটা দিতে হবে, সেটা আসলে শহর বা আসলে মানে গ্রাম বা মানে ছোট শহর কিন্তু নিয়েছে। এবং যেহেতু আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম যে আমরা এরকম একটি সেবা দিচ্ছি, সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে সব জায়গা থেকে মানুষ আসলে তাদের মতো করে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা চেষ্টা করেছি সেই সেবাটা পৌঁছে দেওয়ার জন্য। বাহ, চমৎকার। আমাদের এই আলাপচারিতা বোধহয় আমরা আরো কিছুক্ষণ করতে চাই, তবে তার আগে আমাদের একটা নিশ্চয়ই। বিরতিতে যেতে হবে। তহিদা, আপনি শিরোপা, আপনি আমাদের সাথে থাকছেন। শিরোপা নামটা কিন্তু খুব হ্যাঁ, তহিদের শিরোপা, মানে দুটো নামই খুব খুব সুন্দর। আসলেই। আর অর্ক তো সাথে থাকছেই আমাদের। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি আমরা। দর্শক কি বলে? দর্শক নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। ফিরছে এক্ষুনি।
পরিমাণ আয়রন সহ 20টি ভাইটাল নিউট্রিয়েন্টস। হরলিক্স। নতুন হরলিক্স 500 গ্রাম সাশ্রয়ী প্যাক মাত্র 295 টাকা। জীবাণু আমার পরিবারের ভবিষ্যতের জন্য বাধা, আমি এটা হতে দিব না। থামো। তাই মেডিকেয়ার সেফ লাইফ হ্যান্ড ওয়াশ এর ন্যানোজি ফর্মুলা নতুন যুগের জীবাণুদের থেকে দেয় সুপার পাওয়ার সুরক্ষা। মেডিকেয়ার সেফ লাইফ হ্যান্ড ওয়াশ, সুপার সুরক্ষিত পরিবার। এই শীতে প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন, ফেস ক্রিম, অয়েল, প্যারাশুট জাস্ট ফর বেবি। সাফোলা হানি একদম পিওর হানি। আমাদের ওই পুরনো হানি সেটা পিওর না? সেটাই তো আমিও ভাবছিলাম, আমাদের হানি আসলে কতটা পিওর? এতটা পিওর, এতটা পিওর নাকি একদম পিওর? হানির পিওরিটি চেক করার অ্যাডভান্স টেস্ট হচ্ছে এনএমআর, যাতে প্রমাণিত সাফোলা হানি 100% পিওর হানি। সাফোলা হানি 100% পিওর, 100% শিওর। এই শীতেও ত্বকের এত প্রশংসা, সিক্রেটটা কি? প্যারাশুট স্কিন পিওর বডি। এত ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল চুল, এত পপুলার আবার ক্লাসেও সেরা। মিস পারফেক্ট টাইটেল এই জিতবে। এমন হতে হলে প্রস্তুতি নিতে হয়। তুমি জানলে কিভাবে? আমার বোন, আমি জানবো না তো কে জানবে? সৌন্দর্যের প্রস্তুতির জন্য প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, মেথি আর নারকেল তেলের পুষ্টি, যা আপনার চুল করে তোলে ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, হাউ পারফেক্ট। দর্শক, আমরা আবারও ফিরে এলাম সকালের বাংলাদেশের আয়োজনে। লোপা এবং জুবাইর আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে কিন্তু আরো দুজন অতিথি আছেন। অর্ক চক্রবর্তী আমাদের স্টুডিওতে আছেন এবং আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন তৌহিদা শিরোপা। দুজনের সাথে আমরা কথা বলছিলাম। আমি এবার একটু তৌহিদা শিরোপা আপনার কাছে একটু জানতে চাই, ডিপ্রেশনে অনেক বেশি ভোগেন, তো এই আপনার কাছে যারা আসেন তারা আসলে কোন কোন সমস্যাগুলোর কথা বলেন বেশি? যারা বছর মানে গত 2 বছর ধরে আমাদের সেবা নিয়েছেন, আমরা দেখেছি যে আপনি যেটা বলছিলেন যে অনেক বেশি ডিপ্রেশনের হারটা আসলে অনেক বেশি, সেটা তরুণদের মধ্যে এবং অন্যান্য যারা আছেন তাদের মধ্যেও আসলে ডিপ্রেশন সবচেয়ে বেশি। আরেকটা জিনিস আমরা দেখেছি, যেহেতু দীর্ঘ একটা সময় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ছিল, সেই কারণে আবার তখন খুলে দিয়েছে, কিন্তু এই সময়টা তাদের মধ্যে নানা রকম অনিশ্চয়তা জীবনে তৈরি হয়েছে। তাদের অনেক রকম অ্যাংজাইটির সমস্যাটা অনেক বেশি বেড়েছে আমরা দেখেছি। কারো কারো মধ্যে একটু নিজের ক্ষতি করার প্রবণতা বেড়েছে, সেটাও আমরা দেখেছি। এবং একই সাথে যেটা আমাদের উপলব্ধি হয়েছে যে তরুণদের হচ্ছে কি করবে, কোনটা এখন করা উচিত, সেই সমস্যাগুলো আসলে আমরা তাদের মধ্যে দেখেছি। বাহ, মানে একদম প্রিয় ডাটাটা হয়তো শিরোপার কাছে আরো বিস্তারিতভাবে আছে। ডাটায় আমরা যেতে চাই না, আমরা মূল আলোচনা আসলে আজকের যে আলোচনা, দর্শকরা এতক্ষণ নিশ্চয়ই কিন্তু অধীর আগ্রহে বসে রেখেছে। হ্যাঁ, তরুণরা কাজ করছে, দুজন তরুণ দলের প্রতিনিধি এখানে আমরা দেখছি। আসলে মোদ্দা কথাটাই আসতে চাই, যেটা মূল কারণ, যে কোনো স্বীকৃতি কিন্তু আমাদের নতুন ভাবে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা দেওয়ার। আমি জানি আপনি বিষয়টা সহমত পোষণ করবেন। সাম্প্রতিক সময়ে আপনারা হিউম্যানিটেরিয়ান ইউথ হিসেবে স্বীকৃতি পেয়েছেন, স্বীকৃতিটা সম্বন্ধে একটু প্রথমে জানবো। আচ্ছা, আমি আমাদের কিছুদিন আগে যেটা হয় যে সিএসআর উইন্ডো এবং দ্য ডেইলি স্টার তারা যৌথভাবে আসলে আমাদের 5 জনকে তারা আমাদের কাজের ভিত্তিতে সম্মাননা দেয়, এবং এটাকে বলা হয়, অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে ইয়ং হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার। তো এই তারা বেসিক্যালি 5 জন 5টা ডিফারেন্ট সেক্টর নিয়ে কাজ করছে, এবং তাদের কাজগুলো সবগুলো আমি যতটুকু জানি প্রত্যেকটাই মানুষের সাহায্য করা, মানুষকে যারা প্রান্তিক জন তাদের পাশে দাঁড়ানো, এই ধরনের। তো সেগুলোকেই আসলে একটা মঞ্চে আনার চেষ্টা ছিল, এবং আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে যেসব শিল্প প্রতিষ্ঠানগুলো কাজ করছে তারা কিভাবে আরো বেশি উৎসাহিত হতে পারে তাদেরকেও সম্মাননা দেওয়া হয়েছিল সেই প্রোগ্রামে। বাহ, চমৎকার। যদিও এই লিস্টটা খুব বেশি লম্বা হবে না, এটা আপনিও জানেন, আমিও জানি, বাস্তব অভিজ্ঞতা আমাদের সবারই জানি। একটু শিরোপার কাছে যেতে চাই, শিরোপার স্বীকৃতিটা সম্বন্ধে জানতে চাইব। অর্ক কিন্তু তার মতো করে বলছিলেন, যেহেতু আপনারা মন নিয়ে কাজ করেন, মনের বন্ধু আপনারা, আপনাদের স্বীকৃতির পিছনে নিশ্চয়ই জানবার একটা সুযোগ তৈরি হয়েছে। কোন বিষয়টি জুরির বা যারা সিলেকশন কমিটিতে ছিলেন তাদেরকে অনুপ্রাণিত করেছে বলে আপনার মনে হয়? আসলে জুবাইর, আমি একটু যুক্ত করি, আসলে এই স্বীকৃতি কিন্তু মতো তাদেরও আসলে মন ভালো করার একটা খোরাক, বিশাল বড় খোরাক। হ্যাঁ, একটু শুনি আমরা।
থ্যাংক ইউ সো মাচ। আসলেই যে আপনি যেটা বলছিলেন আপনি যে মন ভালো করার জন্য আমাদের মন ভালো রাখার খোরাক জোগায় এরকম ধরনের রেকগনিশন বা যেকোনো স্বীকৃতি। তবে ডেইলি স্টার এবং সিএসআর উইন্ডো যেটা অর্ক ভাই বলছিলেন যে তারা যৌথভাবে যখন আমাদেরকে এই স্বীকৃতিটা দিয়েছেন, সেটা আসলে আমি মনে করি আমরা যেহেতু মেন্টাল হেলথ সেক্টরে পেয়েছি মানসিক স্বাস্থ্যসেবার জন্য, তো সেখানটাতে এটা আসলে একটা বড় স্বীকৃতি, কারণ বাংলাদেশে বা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে খুব একটা কথা বলি না। আমাদের অনেক রকম জড়তা, কুসংস্কার, দ্বিধা থাকে। তো সেই জায়গাটাতে যখন এইরকম একটা ক্ষেত্রকে নিয়ে স্বীকৃতি দেয়া হয় একটা জাতীয় পর্যায়ে, তখন সেটা আসলে অনেক বড় ব্যাপার এবং আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে, আমাদেরকে অনেক মোটিভেট করে যে আমরা মনের বন্ধু, তো আমাদেরও আসলে মন ভালো রাখাটা খুব জরুরি, মনের স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। সেই জায়গাটাতে এটা মনে হয় আমাদেরকে আসলে আরো একটা ধাপ সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং ব্যক্তিগতভাবে অবশ্যই আমাকে খুব অনুপ্রাণিত করেছে। এবং এই জুরিরা বোর্ড কি দেখেছেন ওনারা বা কি মনে করে দিয়েছেন সেটা হয়তো আমি পুরোটা বলতে পারবো না, যেহেতু আমি যে প্রক্রিয়াটা খুব একটা জানি না। কিন্তু যেটা আমার ভালো লেগেছে যে ওনারা যে এই খাতটাকে বা এই মানসিক স্বাস্থ্য সেবাটাকে যে এটা অন্তর্ভুক্ত করেছেন, সেই জন্য আমি আসলে তাদের প্রত্যেকের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আমার অনেক ধন্যবাদ জানাই তাদেরকে। আসলে শিরোপা, আমি একটা জিনিস বিশ্বাস করি, নিজে ভালো থাকতে হবে। নিজে ভালো না থাকলে আসলে অন্যকে ভালো রাখা সম্ভব নয়। লাইক জি, একদম কথাটা একটা কথা। সুপার লাইক দিয়ে দিলাম। আমরা যেহেতু একটু অর্কর কাছে ফিরতে চাই, অর্ক, শিরোপা যে বিষয়টি নিয়ে কাজ করছে নিশ্চয়ই এটার প্রয়োজন। আপনি নিজেও বলছিলেন নানান রকমের অভিজ্ঞতার সম্মুখীন আপনাকে হতে হয়েছে। মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি কি করেছেন? আচ্ছা, শিরোপাকে প্রথমে ধন্যবাদ যে এই বিষয়টাকে এভাবে প্রাতিষ্ঠানায়ন করার জন্য। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা, কারণ আমাদের তরুণদেরকে প্রথম যেটা আমরা ফিল করি যে আমরা আসলে আমাদের একটা ক্যাম্পেইন আছে, চেঞ্জ ক্যাম্পেইন, পরিবর্তন যাকে আমরা বলি। তো সেই ক্যাম্পেইন করতে যে আমাদের প্রচুর শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। তো আমরা যখন কমন প্রশ্ন করি তুমি পড়াশোনা করছো, কি করতে চাও জীবনে, দে ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার। বাট তখন দেখা যায় সে হয়তো কোনো একটা অনার্সের সাবজেক্ট চুজ করে ফেলেছে, অথবা সায়েন্সে পড়ছে, কমার্সে পড়ছে, অথচ সে নিজেই জানে না সে কেন পড়ছে। একটা সময় কিন্তু সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এবং আপনি দেখেন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় নানা রকম ঘাত প্রতিঘাত থাকে, অনেক সমস্যা থাকে ইয়াতে। রাষ্ট্র পর্যায়ে থেকে আমি যেটা বলবো যে স্বাস্থ্য ব্যবস্থায় সেটাকে অন্তর্ভুক্তি করা, সেই মেকানিজমগুলো আসলে মিসিং। তো আমরাও চেষ্টা করেছি আমাদের যখন যেখানে সুযোগ হয়েছে যে কিভাবে আমরা তাদেরকে কানেক্ট করতে পারি, কিভাবে আমরা ইউথদের কথাগুলোকে তুলে ধরতে পারি। আমি আপনাকে বলছিলাম যে আমরা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, কারণ কথা বলার তো একটা জায়গা থাকতে হবে। এবং লেটস টক বা এই ধরনের আয়োজনগুলো করার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমাদের তরুণরা যেন তার সমস্যাগুলো তুলে ধরতে পারে। সো ধ্রুব তারা ওই যে বললাম সেতু বন্ধনের কাজটাই কিন্তু করছে। বাহ, চমৎকার। এই সেতু বন্ধন করতে যে তরুণদের জীবনের যে সংকটগুলো আপনারা উপলব্ধি করতে পেরেছেন বা তাদের যেভাবে মেলে ধরা উচিত তাও আপনারা ইঙ্গিত দিতে পেরেছেন। আপনার কাছে কি মনে হয় তারুণ্য যে অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের যে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ের কথা আমরা প্রতি মুহূর্ত ব্যক্ত করি, কিংবা মুক্তিযুদ্ধের যে চেতনা আমরা ধারণ করবার কথা বলি, সামগ্রিক অর্থে তারুণ্য কি সত্যি সেই ট্র্যাকে বিষয়ে নিজেদের মধ্যে বিতর্কে জড়াই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশাল ঝড় তুলি, কি মনে হয় আপনার? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে তরুণরা কি সত্যিকার অর্থে স্পেস পাচ্ছে? আমি যদি একজন তরুণ হই, সেই তরুণদের সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে আপনি কি দেখেন? যেহেতু আমরা পলিসি অ্যাডভোকেসি করি, সেই জায়গা থেকে আমি যদি বলি, আপনি যদি আমাদের জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখেন, কত % ইউথ এক্সেস করতে পারছে। সুতরাং সেই ইকোসিস্টেমটা কি আছে? আমরা যদি তরুণ উদ্যোক্তাদের কথা বলি, যে স্টার্ট আপ বা যে ইনভেস্টমেন্টের কথা বলে আমরা সারা পৃথিবীতে প্রচার করছি, আমরা কি ইকোসিস্টেম ডেভেলপ করতে পেরেছি? আমরা কি ওয়ান স্টপ সার্ভিস আছে? আমরা স্বাধীনতার 50 বছর উদযাপন করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ইউথ ফাইন্যান্স প্রোডাক্ট নাই। তাহলে কোনো তরুণ সে যদি নিজে তার জন্য দাঁড়ানোর জন্য সে যদি জামানতবিহীন ঋণ পাইতে 50 বছর পরে এসেও যুদ্ধ করতে হয়, জাতীয় যুবনীতি 2017 সেটার বাস্তবায়ন 17টার আনার জন্য যেমন কষ্ট করতে হয়েছে, আজকে দিন পর্যন্ত সেটা নিয়ে কিন্তু কোনো বাস্তবায়নে তেমন কোনো কাজ হয়নি। সুতরাং আমরা একদিকে উন্নয়নের কথা যেমন বলছি, কিন্তু উন্নয়নটা
অন্তর্ভুক্তি নিশ্চিত করে হচ্ছে কিনা সেটা কিন্তু এনশিওর করতে হবে। এটা কিন্তু আমাদের ভাবতেই হবে, কারণ এসডিজির কথা আমরা প্রতি মুহূর্ত বলি, অন্তর্ভুক্তিকরণ বা কাউকে পিছিয়ে রেখে কিন্তু এসডিজির গোলগুলো আমরা অ্যাচিভ করতে পারবো না। সেক্ষেত্রে কেন জেনে শুনে পিছিয়ে যাচ্ছি, জেনে শুনে কেন শ্লথ হয়ে যাচ্ছে আমাদের চলার একটা তো গতি? হচ্ছে যে আমি যেটা মনে করি যে একটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা দরকার, আবার সদিচ্ছাকে বাস্তবায়নের জন্য সঠিক মানে এটাকে কি বলবো সামর্থ্যটাও দরকার। তো আমার যে ধরেন আমাদের যে আমলাতন্ত্র, বুঝতে হবে যে আমাদের ইউথরা কিন্তু এই জটিলতাগুলো পছন্দ করে না, সুতরাং তাদের জন্য এখানে স্পেশালাইজ সিস্টেম করতে হবে। আমি ইকোনমিক কাজ হবে, অর্থাৎ আমি যত বেশি স্পেস দেয়া শুরু করব সেটা আমার দরকার শুধুমাত্র উদ্যোক্তার কথা না, আমার সেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো থেকে একদম শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত আমাদের কিন্তু টোটাল একটা পরিবর্তন করতে হবে। যেমন আপনি দেখেন আমাদের মাইনরিটি গ্রুপগুলোর দিকে যদি আপনি তাকান, আপনি ট্রান্সজেন্ডার গ্রুপের কথা বলেন, আপনি দলিতদের কথা বলেন, আদিবাসীর কথা বলেন, আপনি দেখেন তাদের কি অবস্থা। সুতরাং এই যে বিভেদের সংস্কৃতি নিয়ে বড় হচ্ছে, এবং আমরা দেখছি সাম্প্রদায়িকতার রিসেন্ট যে অবস্থাগুলো, সেখানে তরুণদেরকে ইউজ করা হচ্ছে। কেন? কারণ এই মূল্যবোধ বা ভ্যালু সিস্টেমটা কিন্তু হারিয়ে যাচ্ছে। সো শিক্ষা প্রতিষ্ঠান থেকে একদম আমাদের প্রাতিষ্ঠান পর্যন্ত, অর্থাৎ রাষ্ট্র কাঠামো পর্যন্ত আমি মনে করি এখানে একটা সদিচ্ছা দরকার, কাজ করা দরকার, এবং একটা বড় বিনিয়োগ দরকার। একেবারে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আসলে বাধাহীন একটা পথ নির্ধারণ। বিরতিটি কারণ আলাপচারিতা চালিয়ে যেতে চাচ্ছিলাম, তবে একেবারে না, ফিরছি। আমরা আছি তাদের সাথে আরো গল্প করব। দর্শক, এই মুহূর্তে সকালের বাংলাদেশের আয়োজনে একটা বিরতি নিচ্ছি, নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। ফিরছি। সাফোলা হানি প্রতি ব্যাচ টেস্টেড, চিনি মুক্ত, 100% পিওর। সাফোলা হানি। টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উপলক্ষে দেশের একমাত্র ইন্টেলিজেন্স যমুনা স্মার্ট এলইডি টিভি কিনে পাচ্ছেন 20% পর্যন্ত নগদ মূল্য ছাড়। আরো থাকছে নির্দিষ্ট মডেলের টিভির উপর নগদ 20,000 টাকা ছাড়। এছাড়াও রেজিস্ট্রেশন করে জিতে নিতে পারেন মূল্যবান সব পুরস্কার। ঘরে কিংবা বাইরে, গাড়িতে অথবা লিফটে, কয়েক ফোঁটা যমুনা হ্যান্ড স্যানিটাইজার আপনাকে দিতে পারে করোনা ভাইরাস কিংবা অন্য যে কোনো ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে 99.99% সুরক্ষা। হাত জীবাণুমুক্ত রাখুন, নিরাপদে থাকুন। যমুনা হ্যান্ড স্যানিটাইজার, আপনার প্রতিদিনের সুরক্ষা। Country's biggest hypermarket at Jamuna Future Park. We provide the best product from around the world. World-class furniture, Khala Cosmetics, fashionable ladies' purse, world-famous books, hygienic and organized bakery, premium quality halal beef, and huge variety of fish, farm-fresh vegetable and organic foods, imported oil, all your daily essentials under one roof. Use membership card and get exclusive discount. Wholesale Club. We make life easier. ফিট হয়ে গেল না? ক্ষুধা লেগেছে।
এখন না মিটিং চলো নরসু ক্ষুধার জ্বালা সুপে মেটাও। বিরতির পর আরেকবার স্বাগত। এবং লোপা আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে যে দুজন অতিথি আছেন অর্ক চক্রবর্তী এবং তৌহিদা শিরোপা। এবার আমরা একটু তৌহিদা শিরোপা কাছে যেতে চাই। শিরোপা, আপনারা 2016 থেকে কাজ করছেন, এখন এই মুহূর্তে আপনাদের সাথে কতজন কাজ করছেন? আমরা যেটা করে, আমাদের তো মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকি, তো আমাদের সাথে প্রায় আমাদের একদম ফুল টাইম আমাদের সাথে কাজ করছে 25 জনের বেশি সাইকোসোশ্যাল কাউন্সিলর দেশে এবং বিদেশ থেকে। এর বাইরে আমাদের 1500-র মতো ভলান্টিয়ার আছে যারা নানাভাবে কাজ করেন, যারা কেউ সাইকোসোশ্যাল ব্যাকগ্রাউন্ডের, মনোবিজ্ঞান থেকে পড়া, কেউ বিভিন্ন সেক্টর থেকে পড়া, তাদের মতো করে আমাদের সঙ্গে কাজ করেন। এবং আমরা যদি বলে থাকি যে আমরা অনলাইনে প্রায় 30 লাখেরও বেশি মানুষের কাছে আমরা আমাদের সেবাটা নিয়ে পৌঁছেছি, এবং সরাসরি মানে মানুষকে এখন পর্যন্ত এর মধ্যে 32,000-এর মতো মানুষকে আমরা ফ্রি কাউন্সেলিং সেবা দিয়েছি গত বছর থেকে এই বছরে। তো আমরা নানাভাবে আসলে আমরা মানুষের কাছে পৌঁছাই, এবং আমরা আমাদের ফেসবুক পেজটাও অনেক পপুলার বলবো, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট তৈরি করি যেটা মানুষের, যাতে মানসিক স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন হয়, নিজেকে ভালো রাখতে পারে, প্রতিটা সকাল যাতে সুন্দর করে শুরু করতে পারে, সেই জায়গাটা নিয়ে আসলে আমরা কাজ করে থাকি। বাহ, চমৎকার। এটা তো সারা বাংলাদেশেই কাজ করছেন আপনারা? জি, আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি। বাহ, একটু অর্কর কাছে আবার ফিরে আসতে চাই। অর্ক, তারুণ্য বান্ধব বাংলাদেশ শব্দটা বললে লাইনটা কি করে শেষ করতে মন চায়? কতখানি বাস্তব, কতখানি শুধুমাত্র শাব্দিক? এখন পর্যন্ত তারুণ্য বান্ধব বাংলাদেশ হয়নি, এটা হচ্ছে বাস্তবতা। তারুণ্য বান্ধব বাংলাদেশ মানে হচ্ছে যে আমার করতে পারবে, সে চিন্তা করতে পারবে, সে স্বাধীনভাবে চলতে পারবে, এবং সে তার কথা বলার অধিকার রাখবে। আপনি যদি আমাদের বাস্তবতাকে কম্পেয়ার করেন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাদের এখনও মানে আমি বারবার স্বাধীনতার কথা বলছি বিকজ আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন। মুক্তিযুদ্ধের চেতনা মানে কিন্তু হচ্ছে আমি স্বাধীন সার্বভৌমভাবে নিজের মত প্রকাশ করব, এটা আমার সাংবিধানিক অধিকার। কিন্তু আমরা কিন্তু জানি যে বাংলাদেশের তরুণরা সেই সুযোগটি সবসময় পেয়ে ওঠে না, এবং আমরা এখনও নারীদেরকে সমস্যায় পড়তে দেখি রাত্রে চলাচলে। আমরা রাস্তায় এখনও অনেক মানুষকে সে মানে কি বলবো এটাকে, জেন্ডারের কারণে হয়তো ডিফারেন্ট, অথবা সে ডিসেবল অথবা স্পেশালি অ্যাবল, তাকে হয়তো ছোট হতে হচ্ছে। অর্থাৎ আমরা সংস্কৃতিটাই পরিবর্তন করতে পারিনি। তো আমার মনে হয় এই জায়গাটাতে একটা কাজ করা দরকার, এবং পারিবারিক শিক্ষা থেকে একটা সময় কষ্টতভাবে ছিল, কোথাও একটা ভুল করে ফেলেছি, কি ভুল করেছি বলে আপনার মনে হয়? আমি তো মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এমন হয় যে আমরা শুধুমাত্র পড়াশোনা করব, কিন্তু করার পর একটা সার্টিফিকেট পাবো, তারপরে আমি কম্পিটিশনে গেলেও টিকবো না, তাহলে ওইখানে একটা বড় ফ্রাস্ট্রেশন। এক, দুই হচ্ছে আমরা আগে যে সহশিক্ষা কার্যক্রম ছিল, অর্থাৎ আপনি সংগঠনের মধ্য দিয়ে বড় হওয়া, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। পাঠাগার ছিল, পাঠাগার নাই। আপনি দেখেন আমরা এখন ছোট ছোট পরিবারে ভাগ হয়ে যাচ্ছি, মানে আমাদের কিন্তু আগের মতো সেই যৌথ পরিবারগুলো নাই। আমাদের সংস্কৃতিটাই হারিয়ে যাচ্ছে। যেমন আপনি দেশীয় সংস্কৃতি আগের মতো কতটা আবেদন রাখতে পারছে বা চর্চা হচ্ছে, সেটা কিন্তু একটা বড় জায়গা। সুতরাং আপনি যদি সামষ্টিক অর্থে চিন্তা করেন, আপনি দেখবেন যে আপনাকে কিন্তু মূল্যবোধের জায়গা নিয়ে কাজ করতে হবে। কারণ আমাদের যেটা হয় যে যখন কম্পিটিশনে আসা যায়, দেখা যায় যে যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কোনোভাবে বের হচ্ছে, কিন্তু যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য একটা জায়গা থেকে পড়ে আসছে, সে কিন্তু কম্পিটিশনে আসতে পারছে না। এমনিতে কিন্তু জব মার্কেট খুব লিমিটেড। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ছোটবেলা থেকেই যদি শিক্ষা ব্যবস্থা, যেমন আমরা যদি যে মানসিক স্বাস্থ্যের কথা বলি, আমাদের এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু ইনক্লুড করে নতুনভাবে রিভাইজ করা দরকার। এবং আমাদের বর্তমান যে আধুনিক সমাজ বা আমাদের যে প্রতিযোগিতাশীল বিশ্ব, সেখানে আমার মনে হয় বাস্তবতাকে মাথায় রেখে একটা পরিবর্তন। আসলে পুঁথিগত বিদ্যার বাইরে জানার বিষয়টা আসলে তরুণদেরকে ধরিয়ে দিতে হবে। শিরোপার কাছে আবার যেতে চাই। শিরোপা, যেই প্রশ্নটি করেছিলাম আসলে অর্ককে, যে তারুণ্য বান্ধব বাংলাদেশ, এই লাইনটা কি করে আপনি শেষ করবেন? কতখানি সহমত পোষণ করবেন, বা কতখানি মনে হয় শুধু শাব্দিক পর্যায়ে থেমে গেছে? আসলে ব্যাপারটাকে আমি বলি যে হ্যাঁ, অর্ক ভাই আমি একটা জায়গায় একমত যে পুরোপুরি এখনো হয়নি। তবে এটাও সত্য যে আমাদের মতো তরুণরা বা ওরা অনেক তরুণ যারা তাদের মতো করে কাজ করছেন, তাদের মতো করে
নতুন একটা স্বপ্ন হয়তো তৈরি করার চেষ্টা করছেন, সেখানটা আরো একটা সাপোর্ট দরকার, এটা সত্য। কিন্তু আবার অনেক তরুণের অনেক সাফল্যগাথা আমরা যখন শুনি, সেটাও কিন্তু আমাদেরকে প্রতিদিন অনেক বেশি অনুপ্রাণিত করে। ব্যক্তিগতভাবে আমি তো আমার নিজের কথা বলি, সেটা আমাকে অনেক অনুপ্রাণিত করে, অনেক ভালো লাগা দেয়। তো শুধুমাত্র শাব্দিক অর্থে হয়তো থেমে নেই, কারণ তরুণরা এগিয়ে আসছে বলে কিন্তু অনেক ভালো ভালো কাজ হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমি আসলে খুব আশাবাদী যে যেই সুযোগ সুবিধাগুলো এখনো নেই, সেগুলো হয়তো খুব শীঘ্রই আমরা তৈরি করতে পারবো। হয়তো তরুণরাই তৈরি করবে, নিজেদের জন্য নিজেদের পথটাই হয়তো তৈরি করে দিবে, যে পথটা দিয়ে তারা নিজেরা চলতে পারবে। সেই জায়গাটা থেকে আসলে সমস্যাটা চিহ্নিত করতে পারলেই কিন্তু সমাধানের পথে অনেকটা পথে এগিয়ে যাওয়া যায়। এবং সবচেয়ে বড় ইচ্ছাটা বিষয় হচ্ছে থাকতে হবে। লোপা, কেন প্রশ্নটি করছিলাম আমি জানি তুমি উপলব্ধি করতে পেরেছো। আসলে যারা সফল তরুণ বাংলাদেশের, তাদের কাছ থেকেই গল্পটা আপনাদের কাছে পৌঁছাতে চাচ্ছিলাম শুধুমাত্র একটা কারণে, যাতে করে আপনাদের দৃষ্টিভঙ্গির একটা ছোট করাঘাত করতে পারি সে দরজায়, যাতে আপনারাও এই বিষয়টি অনুভব করতে শুরু করেন। আপনি চাইলেও পারবেন, শুধুমাত্র মানসিকতার পরিবর্তনটা অনেক বেশি জরুরি। ইচ্ছা শক্তিটা দরকার খুব একদম। বেশি। অর্ক, আমাদের বিদায় নেবার সময় হয়েছে। যদিও আমরা জানি অর্কের সাথে এবং শিরোপার সাথে আলাপচারিতা ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যাবে, শেষ হবে না, কারণ অর্কের যে অভিজ্ঞতা 21 বছরের, তা আসলে এই 21 মিনিট বা এর এত মধ্যে শেষ অল্প করা সময় আসলে এই গল্পের শেষ হবার কথা সম্ভব নয়। না। তবে আমরা আপনাকে নিয়ে আবারও ফিরবো। তবে অর্ক, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ, এবং তৌহিদা, শিরোপা, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা যে সমস্যাগুলো দেখছিলাম, এই আশার তারুণ্য বান্ধব বাড়তেছে। বাংলাদেশ হিসেবে নিশ্চয়ই নিশ্চয়ই। যদিও বাংলাদেশ বিগত যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি তারুণ্য বান্ধব, এই ধারাবাহিকতার অগ্রযাত্রায় তরুণরাই নেতৃত্ব দিবে এমনটা প্রত্যাশা। তরুণদের হাত ধরেই পরবর্তী পরিবর্তিত পৃথিবীতে বাংলাদেশ নিজের অবস্থানকে সুদৃঢ় করবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিব। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। চমৎকার একটি দিন কাটাবেন, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল। শুভ সকাল।